কি অদ্ভুত অযৌক্তিক যুক্তি! রূপন্তী প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই তার স্মরণে এলো কলেজের কথা। কলেজে সকলের সম্মুখে তাকে কি অপমানটাই না করলো বিভান! এক অপরিচিত মানুষের ন্যায় আচরণ করলো। উষ্ঠ বাঁকালো মেয়েটা, ভেংচি কেটে বলল, কলেজে অপরিচিতর ন্যায় যে ব্যবহার করলেন, তাতে মনে হয় না কেউ জানতে পারবে আমি আপনার বাড়িতে থাকি বা আপনার পরিচিত। মেয়েটা এখন তার ব্যবহার নিয়ে পিঞ্চ মারছে। কলেজে উপেক্ষা করেছে বলে সুদ নিচ্ছে। দাঁতে দাঁত চাপলো বিভান, কটমট করে বলল। তুমি কি একটু বেশি কথা বলছো না? রূপন্তী খুব একটা পাত্তা দিল না বিভানের কথায়। একটু এগিয়ে গিয়ে সে দাঁড়ালো ছেলেটার মুখোমুখি। আগ্রহী হয়ে শুধালো। আচ্ছা, আপনি এখনো কেন মাস্টার্সে পড়ছেন? আপনি তো বয়সে আমার বছর পাঁচেক বড় ছিলেন। থামলো রূপন্তী, আবার বলল। আচ্ছা, এদেশে বারবার ফেল করলেও তাকে আরো পড়ার সুযোগ দেওয়া হয় না? মানে আপনি আবার স্পেনের আদুভাই হওয়ার পরিকল্পনা করছেন নাকি? বিভান অপমানিত বোধ করলো। তাকে কিনা শেষমেশ এই মেয়ে ফেলটুর ছাত্র বানিয়ে দিল। এত পড়াশোনা করে, এত নাম ডাক কুড়ানোর পরও এই মেয়ে কিনা তাকে আদু ভাইয়ের সাথে তুলনা করলো। কি আশ্চর্য, কি আশ্চর্য! বিভান ছোট ছোট করে জবাব দিল। আমি কোনো ফেল করিনি। বাবা মার মৃত্যু, দেশ ছেড়ে এদেশে আসা, ডিপ্রেশন কাটিয়ে ওঠা, এখানে ভর্তি হওয়া, সব মিলিয়ে কিছু বছর গ্যাপ চলে গিয়েছে। ও, রূপন্তী ঠোঁট গোল করে উত্তরটা দিতে পা বাড়ালো নিজ কক্ষের পানে। তবে 2 কদম এগিয়ে যেতেই আবার থেমে গেল মেয়েটা। পেছন ঘুরে তাকালো বিভানের পানে, ম্লান কণ্ঠে বলল। আমি যে আপনার বাড়িতে থাকি কলেজে জানাজানি হবে না। তারপরেও যদি কখনো কেউ জানে, বলে দিবেন আমি আপনার রান্নার লোক, যেভাবে ওই দিন আমাকে বলেছিলেন। তাহলে আর কেউ কিছু মনে করবে না। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়েই রূপন্তী পা ফেলে এগিয়ে গেল নিজ কক্ষের পানে। বিভানের দৃষ্টি শীতল হলো। সে এক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পানে, তবে বলল না কিছুই। রাত্রি গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে ইতিমধ্যে। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে ইতোমধ্যে। রূপন্তীও নিদ্রা দেশে পাড়ি জমিয়েছে। বেশ সময় গড়িয়েছে। আজ প্রথম কলেজ, প্রথম কাজে যাওয়া, তার তার উপর পায়ে ব্যথা। সব মিলিয়ে শরীরটা ক্লান্ত ছিল বেশ। তাই আর বেশি রাত না করে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি। কিন্তু রাত্রি এক্ষণে চারদিকে এক শীতল নীরবতার মধ্যেই মেয়েটা হঠাৎ অনুভব করলো তার পায়ে শীতল কিছুর স্পর্শ। গভীর ঘুমে থাকার দরুন স্পর্শ প্রথমে ততটা তাকে কাবু করতে সক্ষম হলো না। মস্তিষ্ক তাকে বার্তা পাঠালেও ঘুম পরীরা চোখ মেলতে দিচ্ছিল না কিছুতেই। কিন্তু এ কি ভয়ঙ্কর কাণ্ড কারখানায়! সময়ের সাথে সাথে সে শীতল স্পর্শের তাণ্ডব যে বাড়ছে, পোড়া পাটা যে জ্বলে উঠছে, ক্ষণে ক্ষণে ব্যথা লাগছে ভীষণ। কিন্তু এ কি ভয়ঙ্কর কাণ্ড কারখানায়! সময়ের সাথে সাথে সে শীতল স্পর্শের তাণ্ডব যে বাড়ছে, পোড়া পাটা যে জ্বলে উঠছে, ক্ষণে ক্ষণে ব্যথা লাগছে ভীষণ। হৃদস্পন্দন বাড়ছে রূপন্তীর। ভয় হলো ভীষণ। মেয়েটার আর চোখ বন্ধ করে থাকতে পারল না। ধর ফরিয়ে উঠে বসলো বিছানায়। এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো চারপাশে। কই, কোথাও কেউ নেই তো। ড্রিম লাইটের আলোয় ফাঁকা কক্ষটাই দৃষ্টিগোচর এই মুহূর্তে। তাহলে এই ফাঁকা কক্ষে পায়ে ওটা কার স্পর্শ ছিল? রূপন্তী পূর্ণ দৃষ্টিতে তাকালো পায়ের পানে। পাটা একটু গুটিয়ে নিয়ে উল্টো পাল্টে দেখলো পুড়ে যাওয়ার স্থানটা। কেমন আঠালো আঠালো একটা ভাব পুরো ক্ষতস্থান জুড়ে। মনে হচ্ছে সদ্য কোনো মলম লাগানো হয়েছে। মেয়েটার ভয় বাড়লো আরো। তবে কি সত্যিই কেউ এসেছিল এই কক্ষে? ফট করে সে তাকালো দরজার পানে। কিন্তু না, দরজাটাও তো ভিতর থেকে বন্ধ। বন্ধ দরজা থেকে কেউ ভিতরে কিভাবে আসবে? তাহলে কে তার পায়ে মলম লাগালো? ভূতের কাজ নয় তো? রূপন্তী ভেংচি কাটলো মনে মনে।
কোনো ভূতের আবার এত দয়ার শরীর যে রাতের আধারে তার পায়ের পোড়া স্থানে এসে মলম লাগিয়ে দিয়ে যাবে। হয়তো নিজেই ঘুমানোর আগে যে মলমটা লাগিয়েছিল সেটাই এখনো আঠালো হয়ে আছে। মেয়েটা পাশ ফিরে তাকালো, বিছানার পাশে রাখা ছোট টেবিলটার উপর থেকে হাতে তুলে নিল পানির জগটা। গ্লাসে পানি ঢালতে ঢালতে হঠাৎ খেয়াল করলো বারান্দার দরজাটা খোলা। বাইরে থেকে মৃদু বাতাসে উঠছে দরজায় লাগানো পর্দাগুলো। রূপন্তী ভ্রু কুঁচকালো। তার স্পষ্ট স্মরণে আছে সে ঘুমানোর আগে সব দরজা জানালা লাগিয়ে ঘুমিয়েছে। তাহলে এটা খোলা কিভাবে রইল? সত্যি সত্যি ভূতের কার্যকলাপ শুরু হয়নি তো? এ বাড়িতে থাকে শুধুমাত্র বিমান এবং সে। বিভানের তো আর মরে গেলেও এ কক্ষে ঢুকবে না। তাহলে কে? রূপন্তী ভয়ে কেঁপে উঠতে গিয়েও নিজেকে দমনের চেষ্টা করলো। ভূত বলতে কিছু নেই। পৃথিবী এত এগিয়ে গেছে, এত আধুনিকতার ছেয়ে গেছে, অথচ সে কিনা এখনো সেই ভূতে বিশ্বাস নিয়ে বসে রয়েছে। হবে হয়তো রাতে সেই দরজা ভালোভাবে লাগায়নি, পরে বাতাস এসে পুরোপুরি খুলে দিয়েছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। নিজ মনে এমন হাজারটা চিন্তা ভাবনা করতে একটু শান্ত হলো রূপন্তী। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে পানি খেলো গ্লাস থেকে, অতপর শুয়ে পড়লে আবারও। চেষ্টা করলো আবার একটু ঘুমানোর। রাতের আধার কাটিয়ে সুন্দর স্নিগ্ধ এক ভোরের দেখা মিলেছে। রাত্রিকালে নিস্তব্ধ জনমানবহীন শহরটা ভরে উঠেছে জনমানবের। রূপন্তী গতকালের নেই আজও কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। শরীরে তার সবুজ রঙা একখানা থ্রি পিস আর চুলে লম্বা বিনুনি। মুখে সাজগোজের প্রলেপ নেই তেমন। এখনো তার আপাদ মস্তক বাঙালিয়ানায় ঢাকা। এদেশে মেয়েটা এলো তো কয়েকদিন। এর মধ্যে বাঙালি খোলস ছেড়ে সে বিদেশি ভং ধরতে পারেনি এখনো। মেয়েটা নিজের কাঁধ ব্যাগটা টেনে নিল আর একটু। কলেজ গেট থেকে ঢুকে 2 কদম এগুতেই কিছু ছেলে মেয়ে এসে পথ আগলে দাঁড়ালো তার। হক চকালো রূপন্তী। মাথা তুলে তাকাতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো কিছু বিদেশি তরুণ তরুণী। অতি আধুনিক পোশাকে তাদের দেহ ঢাকা। অবশ্য ঢাকা বললে ভুল হবে। বলা যেতে পারে পোশাক পরিহিত অবস্থাতেও এদের দেহ ফাঁকা। কিন্তু এরা আবার এভাবে পথ আটকালো কেন? মেয়েটা মুখ খুলে কিছু বলবে তার আগেই এক বিদেশি তরুণ প্রশ্ন করলো, তুমি কি ভিনদেশী? পাশ থেকেই অন্য আরেক তরুণী এ কথারই রেশ টেনে সাথে সাথেই বলল, তেমনই তো মনে হচ্ছে। দেখছিস না এর গায়ের রং কেমন চাপা? আমাদের এখানে শ্বেতবর্ণধারী না? অন্য তরুণীরা হেসে উঠল ওই 2 তরুণীর বাক্যে। ভ্রু কুঁচকালো রূপন্তী। এরা যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে তার নিকট আসেনি তা বুঝলো বেশ ভালোভাবেই। ভালো উদ্দেশ্য নিয়ে এলে প্রশ্নটা শুধুমাত্র তুমি কি বিদেশি এখানেই থেমে থাকতো। তারপরে গায়ের রং নিয়ে বৈষম্যমূলক কোনো প্রশ্ন আসতো না বা হাসাহাসি হতো না। আচ্ছা, এরা আবার ওই র্যাগিং ট্যাগিং করতে আসেনি তো? রূপন্তী শুনেছে এসব দেশের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে এসব র্যাগিং এর দেখা মিলে বেশ। ক্ষমতাধর ধনী গৃহের বখে যাওয়া ছেলে মেয়েরাই এই ধরনের কর্মকাণ্ড করে। কখনো এই র্যাগিং এর চক্করে বিভিন্ন শিক্ষার্থীদের কেরিয়ার নষ্ট হয়, এমনকি জীবন নাশেরও সম্ভাবনা থাকে। রূপন্তীর ভাবনার মধ্যেই একটা মেয়ে গিয়ে ধরলো তার পিঠে ফেলে রাখা বিনুনিটা। বেশ রসিয়ে রসিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ লম্বা তো। এত লম্বা চুল দিয়ে কি করবে? আমাদের মতো ছোট করে ফেলো। কথাটা বলতে বলতে বিনুনিটা ধরে জোরে টান মারলো। রূপন্তীর মাথায় চোখ মুখ খিচিয়ে নিল। হাত বাড়িয়ে ধরলো বিনুনিটা। কণ্ঠে ধ্বনি তুলে বলল, আহ, ব্যথা লাগছে। মেয়েটা আরো জোরে টেনে ধরলো রূপন্তীর চুলে গাঁথা বিনুনি। শক্ত কণ্ঠে বলল, লাগবেই তো। আমাদের এত লম্বা চুল দেখিসনি তো? সুতরাং চুল কেটে ফেল, নয়তো আরো বেশি ব্যথা পাবে। ওই তরুণী থামলো। পরপর আরেকজন তরুণী এগিয়ে এলো রূপন্তীর পানে। তার ওড়নার একাংশ টেনে নিয়ে বলল, এ আবার কেমন পোশাক?
কেমন পুতুল পুতুল লাগছে। এসব পোশাক আমাদের কলেজে চলবে না। আগামীকাল থেকে আমাদের পোশাকের নেই, পোশাক পরে আসবি। ছেলে মেয়েগুলোর কথোপকথনের মধ্যে হঠাৎ করেই তাদের পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এক পুরুষালী কণ্ঠধারী বলল। এখানে কি হচ্ছে? আকস্মিক কারো কণ্ঠশ্রবণে সেদিকে ফিরে তাকালো সকলে। দেখতে পেল বিভান, ইমাদ এবং জ্যাক। কলেজের জনপ্রিয় তিনজন যুবককে অবলোকনে সবাই চুপসে গেল তৎক্ষণাৎ। রূপন্তীর চুল এবং জামা ছেড়ে পিছিয়ে গেল। রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল। বিভান বাড়িতে হাজার অপমান করলেও এখানে হয়তো তাকে বাঁচাবে, অন্ততপক্ষে পরিচিত হিসেবে তাকে একটু হলেও সমর্থন করবে। কিন্তু না, বিভান কিছুই বলল না। তবে এগিয়ে এলো ইমাদ। একটু আগের বাক্যটাও সেই বলেছিল। ইমাদ একবার চোখ বুলিয়ে নিল সকলের পানে, অতঃপর আবারও জিজ্ঞেস করলো, কি হচ্ছিল এখানে? এতক্ষণ রূপন্তীকে বিরক্ত করা তরুণ তরুণীদের চোখে মুখে কিঞ্চিত ভয়ের আশা ফুটে উঠল। নিজেদের বাঁচাতে একজন বলল, কিছু না, মেয়েটা নতুন এসেছে আমাদের কলেজে, তার উপর ভিনদেশি, তাই একটু পরিচিত হচ্ছিলাম আর কি। ইমাদ এবার ঘাড় ঘুরিয়ে তাকালো রূপন্তীর পানে। বেচারা থমকে গেল। মুহূর্তেই হৃদস্পন্দন আগের তুলনায় গাঢ়। দৃষ্টিতে ভর করলো তার এক রাস শীতলতা। এ তো এক বাঙালি কন্যা। ছোটখাটো দেহি শ্যামবর্ণা শরীরে নজর কাড়া এক মাধুর্য এই কন্যার চেহারায়। কে এই কন্যা? আগে তো দেখিনি। তবে এইটুকু বেশ বুঝলো, এই বিদেশি তরুণ তরুণীরা এতক্ষণ বিরক্ত করেছিল মেয়েটাকে। ইমাদ রূপন্তীর থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো ওই ছেলে মেয়েগুলোর পানে। কপালের ভাঁজ ফেলে বলল, পরিচিত হওয়া আর বিরক্ত করার মধ্যে পার্থক্য কি আমি বুঝি না নাকি? তোরা আবার নতুন শিক্ষার্থীদের সাথে র্যাগিং শুরু করেছিস? তোদের বারণ করা হয়েছিল না এসব করতে? সবাই চুপ করে রইলেও রূপন্তীর চুল ধরে টানাটানি করা মেয়েটা এগিয়ে মুখ খুলল। মিনমিনে কণ্ঠে বলল, সত্যি আমরা পরিচিত হচ্ছিলাম, কোনো র্যাগিং ট্যাগিং করিনি। ইমাদের দৃষ্টি তীক্ষ্ণ হলো। উষ্টদয় ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্য। তবে কণ্ঠ বেয়ে কোনো ধ্বনি বের হওয়ার আগেই তার পানে এগিয়ে গেল বিভান। ছেলে মেয়েগুলোর পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ক্যারি অন। যতটুকু পরিচিত হওয়া বাকি ছিল হয় না। ইমাদ চমকালো। এখানে যে এই বাঙালি মেয়েটাকে বিরক্ত করা হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। বিভান তো এই কলেজে র্যাগিং, বিরক্ত করা এসবের পরিপন্থী ছিল, আর আজ নিজেই বলছে ক্যারি অন। আশ্চর্য, ছেলেটার মাথাটা তা খারাপ হলো নাকি? ইমাদ তাকালো বিভানের পানে, অবাক কণ্ঠে বলল, বিভান তুই? এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল বিভান। জ্যাককে নিয়ে সম্মুখ পানে পা বাড়াতে বাড়াতে বলল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলো এখান থেকে। ইমাদ একবার তাকালো রূপন্তীর পানে, অতঃপর বিভানের পিছু ছুটতে ছুটতে বলল, এটা কি করলি তুই বিভান? ওখানে যে কোনো পরিচয় পর্ব চলছে না, উল্টো ওরা সবাই মিলে মেয়েটাকে বিরক্ত করছে, তা সবাই বুঝতে পারছে, অথচ তুই বুঝতে পারছিস না। বিভান কানে নিল না ইমাদের কথা, উত্তর দিল না কোনো প্রশ্নের, বরং হাঁটতে হাঁটতে বলল, ছেলে মেয়েগুলো কোন বর্ষের? আমাদের বর্ষের। খোঁজ নে ওদের। নারী নক্ষত্র, বাবা মা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এমনকি কোন বারে এদের যাতায়াত, সব খবর নেই। জ্যাক কিঞ্চিত অবাক হলো বিভানের কথায়। এসব পাতি ছাত্রছাত্রীদের খোঁজখবর নিয়ে এর কাজ কি? কিছুটা অবাক সুরেই সে ইংরেজি বাক্যে প্রশ্ন করল, কেন, এদের খোঁজ নিয়ে কি করবি? বিভান হাঁটা থামিয়ে দিল। জ্যাকের পানে দৃষ্টি দিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, প্রয়োজন আছে আমার। জ্যাকের পানে দৃষ্টি দিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল। বিভান চলে যেতেই চোখ দুটো ছলমল করে উঠল রূপন্তীর। যতই তার সাথে শত্রুতা থাকুক, লোকটা এভাবে তাকে বিপদের মধ্যে ছেড়ে যেতে পারলো? যেখানে ওই ইমাদ নামক ছেলেটা বুঝলো এখানে এই বিদেশি ছেলে মেয়েগুলো মিলে তাকে বিরক্ত করছে, অথচ বিভান বুঝলো না, নাকি বুঝেও চুপ করেছিল। রূপন্তীর ভাবনার মধ্যেই আবারও ওই আগের মেয়েটা গিয়ে বিনুনি টেনে ধরলো তার। কণ্ঠে হাসি বজায় রেখে বলল, কাল থেকে চুল কেটে আসবি,
নয়তো আমরাই তোর চুল কেটে দেব একদম গোড়া থেকে। শেষের কথাটা একটু টেনে টেনে বলল মেয়েটা। রূপন্তী এ পর্যায়ে আর চুপ রইল না। সে যতটা চুপ থাকবে এরা তাকে ততটাই দুর্বল ভাববে। এ দুনিয়ায় দুর্বলদেরই আক্রমণ এবং অপমান করা হয় অধিক। সবলদের পানে চোখ তুলে তাকানোরও সাহস পায় না কেউ। তাছাড়া এখানে নিজেরটা নিজেরই দেখতে হবে, এটা তার দেশ নয়। এখানে তার কেউ নেই যে তাকে দেখবে বা তার হয়ে প্রতিবাদ করবে, তাকে বাঁচাবে। এখানে নিজেকে নিজেই বাঁচাতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে, নয়তো এই দূর দেশে অপরিচিতদের ভিড়ে টিকে থাকা সম্ভব হবে না। রূপন্তী সময় নিল একটু, নিজেকে ধাতস্থ করে মেয়েটির হাত থেকে নিজের বিনুনিটা টেনে নিল, শক্ত কণ্ঠে বলল, আসিস আমার চুল কাটতে, তোদের প্রত্যেকটা চুল কামিয়ে মাথায় আলকাতটা ঘষে দেব। যত সব ধনী বাপ মায়ের বিগড়ে যাওয়া অসভ্য ছেলে পেলে। হঠাৎ রূপন্তীর এমন ভুল বদলে চমকালো ছেলে মেয়েগুলো। সাথে তার বিনুনি ধরে টানা হেঁচড়া করা মেয়েটা চটল পূর্বের তুলনায়। তেরে এসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে কথা বলিস? জানিস আমরা কে, কি করতে পারি আমরা তোর? রূপন্তী গায়ে মাখলো না এ হুমকি, বরং সাহস নিয়ে বলল, তোদের নয় ধনী ঘরের বিগড়ে যাওয়া ছেলে মেয়েরা আর কি বা করতে পারবি শুনি? খুব বেশি হলে এখানে ওখানে ধূমপান, রাতের আধারে এখানে ওখানে মাদক সেবনে নেশাক্ত হয়ে পড়ে থাকা, বাড়ি গিয়ে বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন কুকর্মে লিপ্ত হওয়া, আর দিনের আলোয় দুর্বলদের উত্ত্যক্তকরণ। মাথায় রাখিস, আমি দুর্বল নই। আমার পানে আঙুল তুললে সে আঙুল আমি ভেঙে গুড়িয়ে দিতে জানি। থামল রূপন্তী, সকলকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে শাসিয়েই বলল, সাহসটা আমার বরাবরই একটু বেশি, নয়তো একা একা নিজের দেশ ছেড়ে দূর দেশে পাড়ি জমাতাম না। সুতরাং আমার সাথে লাগতে আসার পূর্বে নিজেদের কথা চিন্তা করে আসিস। কণ্ঠে তোলা ধ্বনির পরিসমাপ্তি ঘটিয়েই হন হন করে নিজ ক্লাসের পানে হাঁটা ধরল রূপন্তী। তাকে বিরক্ত করা ছেলে মেয়েগুলো খেপে গেলেও ক্লাস শুরু হয়ে যাওয়ার কারণে বলতে পারল না কিছুই। যে যার ক্লাসে চলে গেল নিজেদের ক্ষোভ নিয়েই। ইদানিং ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শহরের বুকে সহজলভ্য মাদক, সিগারেট, ড্রাগের ভয়ঙ্কর মায়াজালে জড়িয়ে নিচ্ছে নিজেদের। এরা মনে করে এতেই যেন শান্তি, এতেই যেন এদের ক্ষমতা। রাতের আধারে বার, মাদক দ্রব্য সেবন, বিভিন্ন পার্টি, দুর্বলদের জ্বালাতনকেই এরা আধুনিকতা হিসেবে বেছে নিয়েছে। সুখ খুঁজে নিয়েছে এই ভয়ঙ্করের মাঝেই। কিন্তু মূলত এতেই কি শান্তি, নাকি এই জীবনের ধ্বংসের শুরু? আজকাল শুধু বিদেশি নয়, বাংলাদেশেও এই অপসংস্কৃতি ঢুকে পড়েছে। বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ছেলে মেয়েদের গ্রাম থেকে শহরে পাঠায় পড়াশোনার তাগিদে, যাতে ছেলে মেয়েগুলো একটু মানুষের মতো মানুষ হয়ে ওঠে। অথচ অনেক ছেলে মেয়েরাই শহরে এসে আধুনিকতার নামে একটা বাদর হয়ে ওঠে। রাতের আধারে তারা বার, মাদক, আখড়ার বাসিন্দা হয়ে ওঠে। কেউ কেউ আবার সুখ খুঁজতে গিয়ে আবাসিক হোটেলগুলো, পতিতা পল্লীগুলোতে হানা দেয়। অথচ দেশের চিত্র এমনটা হওয়ার কথা ছিল না। সঠিক শিক্ষার আওতায় এনে ছেলে মেয়েগুলোকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে একটা সুন্দর সুশীল সমাজ গঠন করার কথা ছিল। অনেকেই বাংলাদেশের এমন চিত্র মেনে নিতে পারবে না। কেউ বললেও হেসে উড়িয়ে দিয়ে বলবে, কিন্তু যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় তবে বাংলাদেশের চিত্রের ভয়াবহতা কম নয়। এদেশের শহরগুলোতে রাতের আধারে রাত পরীরা নামে। বাস স্ট্যান্ড, রাস্তায়, ফ্লাইওভারে, অলিতে গলিতে এদের খুঁজে পাওয়া যায় বিশ্রী সাজ পোশাকে। আবার কিছুদের খুঁজে পাওয়া যায় অলিতে গলিতে নারী পুরুষ একত্রে সিগারেট টানছে,
তাস খেলছে, গাঁজা, ড্রাগস কিংবা অন্যান্য মাদক দ্রব্য সেবনে ব্যস্ত। আশ্চর্যের বিষয়, দিনের আলোয় এদের অনেকেই খুঁজে পাওয়া যায় ভার্সিটি পড়ুয়া অথবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুশীল ভদ্র নাগরিক হিসেবে। অথচ এরা যদি এসব পথ বেছে নেয় না নিয়ে সত্যি নিজেদের সুশীল রাখতে ব্যস্ত হতো, আর একটু পরিশ্রম করে টিউশনি করাতো, প্রয়োজনে গার্মেন্টসে চাকরি নিত, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। এসব কুপথে অনেক অর্থ উপার্জনের তুলনায় অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করা বোধহয় উত্তম। নিজের মনে নানান কথা ভাবতে ভাবতেই চাপা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো রূপন্তীর। দাঁড়ালো সে নিজ শ্রেণীকক্ষের সম্মুখে। ইতিমধ্যে মধ্যবয়স্ক অধ্যাপক ঢুকছেন শ্রেণীতে। রূপন্তী তাকালো তার পানে, নম্র কণ্ঠে শুধালো, আসতে পারি স্যার? সময় গড়িয়েছে কিঞ্চিত। বিভানদের ক্লাস শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। এই ক্লাসে রূপন্তীর পেছনে লাগা সে ছেলে মেয়েগুলোও রয়েছে, তবে তারা শুধুমাত্র নামেই এই ক্লাসে রয়েছে। একদম শেষের দিকে বসে পড়া রেখে নিজেদের ইচ্ছে মতো শুয়ে বসে রয়েছে তারা। সকলের ক্লাস চলাকালীন সময়ে একজন মধ্যবয়স্ক লোক এসে ঢুকলেন শ্রেণীকক্ষে। কর্তব্যরত অধ্যাপককে ডেকে নিয়ে তার সাথে আলোচনা করলেন কিছু একটা নিয়ে, অতঃপর চলে গেলেন তিনি। অধ্যাপক আবার পূর্বের স্থানে এসে দাঁড়িয়ে প্রজেক্টর চালু করলেন। সাথে সাথেই সেখানে ভেসে উঠল তখন রূপন্তীকে অপমান করা ছেলে মেয়েগুলো ছবি। অধ্যাপক বেশ সুন্দরভাবে শ্রেণীকক্ষে থাকা সকলের পানে তাকিয়ে বললেন, সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলেজের বিশৃঙ্খলা সৃষ্টি, র্যাগিং, দুর্বলতাদের উত্ত্যক্তকরণ এবং কলেজের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার দায়ে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী অরণ, বেরি, ক্লারি, ডোনাল্ড, হলি, মেরিকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরও যদি এরা কখনো কোনোভাবে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে কোনো নোটিশ ব্যতীত এদের কলেজ থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হবে। ধন্যবাদ সকলকে। অধ্যাপকের কণ্ঠ নিষ্কৃত বাক্য শ্রবণে চমকালো উপস্থিত সকলে। আবার কেউ কেউ ভীষণ খুশিও হলো। এদের তাণ্ডবে জীবনটা এতদিন উষ্ঠাগত হয়ে উঠেছিল সবার। এখানে র্যাগিং, ওখানে মারামারি, ওখানে সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ যেন এদের প্রতিদিনের কর্ম ছিল। কিন্তু ধনী পরিবারের সন্তান এবং কলেজে এদের বেশ দাপট থাকায় বলতে পারছিল না কেউ কিছু। যতদূর শোনা যায়, এদের প্রভাবশালী পরিবার থেকে প্রতি বছর কলেজ তহবিলে বেশ মোটা অঙ্কের অর্থ অনুদান হিসেবে দেওয়া হতো। তাই এদের এত ক্ষমতা ছিল এবং কলেজ কর্তৃপক্ষও কিছু বলতে পারতো না। তবে এখন এদের পিছনে লাগলো কে? এত কার ক্ষমতা? শ্রেণীকক্ষে উপস্থিত অন্য সকলের ন্যায় চমকালো অ্যারন, বেবি, ক্লোরি, ডোনাল্ড, হলি, মেরি। হঠাৎ তাদের নামে এমন নোটিশ এলো কেন? নিশ্চয়ই কেউ তাদের নামে নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের নিকট, নয়তো এমনটা হওয়ার কথা নয়। কে তাদের বিরুদ্ধে নালিশ জানালো? এত বছর তো তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। একমাত্র বিভান এবং তার দল ব্যতীত সবাই মিইয়েছিল তাদের ভয়ে। তবে আজ হুট করে কার মুখ খুলল? ক্লাস শুরুর আগে আগে যে মেয়েটাকে তারা উত্ত্যক্ত করেছিল সেই মেয়েটা নয়তো? যদি সে হয়েও থাকে তবে কে ওই মেয়ে? তার কি এত ক্ষমতা যে তার একটা নালিশে ক্লাস পর্যন্ত নোটিশ চলে আসবে, তাও প্রত্যেকের ছবি দেখিয়ে জনসম্মুখে? এর আগে তো এমন কখনো হয়নি। কলেজ কর্তৃপক্ষের নিকট কোনো ছাত্রছাত্রীদের নামে নালিশ পড়লেও তাকে প্রধান অধ্যক্ষের কক্ষে ডাকা হয় প্রথমে, সেখানে তাদের হুঁশিয়ারি প্রদান করে ছেড়ে দেওয়া হয়। এভাবে জনসম্মুখে ছবি দেখিয়ে অপমান করা হয় না। তাহলে তাদের এত অপমান কেন করা হলো? তীব্র ক্রোধ নিয়ে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো অ্যারন, বেরি, ক্লোরি, ডোনাল্ড, হলি এবং মেরি। শ্রেণীকক্ষে উপস্থিত অধ্যক্ষকে উপেক্ষা করেই বই খাতা নিয়ে একে একে বেরিয়ে গেল সকলে। আজই তাদের পরিবারকে বলবে কলেজে অর্থ অনুদান বন্ধ করতে, আর ওই মেয়েটাকেও দেখে নিবে সবাই মিলে। কত বড় তার ক্ষমতা, তারও একটা হিসেব নিতে হবে। সময় এখন প্রায় সন্ধ্যা। সূর্যটা আকাশের এক কোণে প্রস্থান ঘটিয়ে রক্তিম বর্ণ ধারণ করে জানা দিচ্ছে নিজের বিদায়ের।
বিভান গাড়ি নিয়ে সেই বিকাল থেকে দাঁড়িয়ে রয়েছে একটা কফি শপের সম্মুখে। লোক লাগিয়ে যতটা সংবাদ পেয়েছে এই কফি শপেই পার্ট টাইম জব নিয়েছে রূপন্তী। বিভান অনেকবার ভেবেছিল এখানে আসবে না করে কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে দমাতে পারল না। সেই পড়ল এখানে এসে আবার সেই বিকাল থেকে ভেবেই যাচ্ছে সে ভিতরে যাবে না। কেন যাবে সে ভিতরে? রূপন্তী তার কে হয়? শত্রুর মেয়ে ব্যতীত আর কিছুই নয়। তবু শেষ পর্যন্ত নিজের মনকে দমাতে পারল না বিভান। শত্রুর মেয়েকে দেখার জন্যই সে কোনো অবস্থানে কাজ করছে। কিভাবে কাজ করছে, সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠল মেয়েটা। এদেশে নতুন, এখানকার হালচাল বোঝে না কিছুই। কোনো পুরুষ যদি মেয়েটাকে খারাপ ইঙ্গিত করে তখন বিভানের কলিজা কেঁপে উঠল। এ অনুভূতির মানে সে জানে না, আর না জানার চেষ্টা করলো। বরং নিজের সকল চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল গাড়ি থেকে। কয়েক কদম এগিয়ে থমকে গেল, আবার পিছিয়ে এসে গাড়ি থেকে একটা মাস্ক নিয়ে জড়ালো মুখে। রূপন্তী যদি তাকে দেখে নেয় একবার নিশ্চয়ই ভেবে নিবে তার পিছু পিছু এখানে এসেছে। বিষয়টা অবশ্যই তার আত্মসম্মানে আঘাত হানবে। ওই শত্রুর ক্ষুব্ধ মেয়েটার সম্মুখে তখন তাকে ছোট হয়ে যেতে হবে। বিভান মুখের মাস্কটা আরেকটু টেনে টুনে ঠিক করেই পা রাখলো কফি শপের ভেতরে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে গিয়ে বসলো একটা ফাঁকা টেবিলে। কিন্তু রূপন্তী কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না আশেপাশে কোথাও। বিভানের উকিঝুঁকি মারার মধ্যেই ভিতর থেকে এক মগ কফি হাতে বেরিয়ে এলো রূপন্তী। উষ্টে তার নজর কাড়া হাসি। মেয়েটার পানে তাকিয়ে বিভানের হৃদয়ে ঝড় ওঠার কথা থাকলেও মেজাজ চটল তার। মেয়েটা তার দেহের কাঠামো অনুযায়ী একটা টাইট ফিট টি শার্ট এবং প্যান্ট পরেছে। মাথায় আবার চুলগুলো জুটি করে একটা ক্যাপ পরা। মেয়েটা বাসায় পরে 3 পিস, কলেজে যায় 3 পিস পরে, অথচ এখানে শরীরের মাপের পোশাক পরেছে। সারা বছর এদেশের রাস্তায় ছোটখাটো পোশাক পরিহিত নারীদের দেখে দেখে অভ্যস্ত হওয়া বিভানের এই মুহূর্তে রূপন্তীর দেহে শুধুমাত্র টি শার্ট আর প্যান্ট পরতে দেখে রাগ লাগছে। বিভান আশেপাশে তাকালো, কত পুরুষ এখানে। হুট করেই ছেলেটার মেজাজের পারদ যেন ধপ ধপ করে বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে চেপে দাঁড়িয়ে পড়ল সে। গভীর ক্রোধ নিয়ে গিয়ে আকস্মিক চেপে ধরল রূপন্তীর এক হাত। মেয়েটা হক চকালো, তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো পাশ ফিরে। চোখের সম্মুখে ভেসে উঠল মাস্ক পরিহিত লম্বা চওড়া বলিষ্ঠ এক যুবক। ঘটনার আকস্মিকতায় রূপন্তী চিনতে পারল না এ যুবককে। কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনি কে? আর এভাবে আমার হাতে বাদ ধরেছেন কেন? বিভান জবাব দিল না। মেয়েটাকে টেনে নিয়ে বেরিয়ে গেল কফি শপ থেকে। রূপন্তীর মেজাজ বিগড়ালো এ পর্যায়ে। কোথাকার কোন পুরুষ এসে তার হাত ধরে টানাটানি লাগিয়েছে? সবচেয়ে বড় কথা, একে তার হাত ধরার সাহস কে দিয়েছে? বিদেশের মাটিতে থাকতে থাকতে কি ভদ্রতা জ্ঞানটুকু খুঁড়িয়ে বসেছে নাকি? রূপন্তী ছিটা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল বিভানের হাতের বাঁধন থেকে। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলল, এভাবে হাত ধরে টানটানি করছেন কেন? আশ্চর্য তো। বিভান রক্ত চক্ষু নিয়ে আবারও একবার চোখ বুলালো রূপন্তীর পা থেকে মাথা অবধি। দাঁতে দাঁত পিষে বলল, আসলে আশ্চর্য। তোমাকে দেখে আমি দিন দিন আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছি। পরিচিত কণ্ঠস্বর চমকালো রূপন্তী। এ তো বিভানের কণ্ঠস্বর। কিন্তু এ লোক এখানে কেন? নাকি সে ভুল ভাবছে? বিষয়টাকে নিশ্চিত হতে রূপন্তী তৎক্ষণাৎ হাত বাড়াল বিভানের মুখ পানে। কিছু বুঝে ওঠার আগেই টেনে নামিয়ে দিল তার মুখের মাস্কটা। এ তো সত্যিই বিভান। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল রূপন্তীর। অবাক কণ্ঠে বলল, আপনি এখানে কেন? কিছুটা অপ্রস্তুত হলো বিভান। এ প্রশ্নের কি উত্তর দিবে সে?
এখন যদি সে সত্যি কথা বলে দেয় যে রূপন্তীর পিছু নিয়ে তার কর্ম পর্যবেক্ষণ করতে এসেছে, তবে মেয়েটা নিশ্চয়ই হাসবে তার উপর, মনে মনে নিজেকে বড় ভাবতে শুরু করবে। তাছাড়া সত্যি কথাটা তার ইগোতেও কিঞ্চিত নিচু করবে। বিভান আশেপাশে দৃষ্টি ঘুরালো, গম্ভীর স্বরে বলল, কফি খেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তোমাকে পেলাম, আর পোশাকের যা স্ত্রী দেখলাম তাতে আশ্চর্য হয়ে গেছে। রূপন্তী ভ্রু কুঁচকালো, মাথা নুইয়ে দৃষ্টিপাত করলো পোশাকের পানে, ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। না, কোনো সমস্যা তো নেই, সব ঠিকঠাকই তো আছে। তাহলে এই লোক তার পোশাক দেখে কেন আশ্চর্য হলো? মেয়েটা কিছুটা আগ্রহী হয়েই শুধালো, আমার পোশাক তো ঠিকই আছে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? পুরনো ক্রোধ নড়ে চড়ে উঠল বিভানের ভিতরে। রক্ত চক্ষু নিয়ে তাকালো সে রূপন্তীর পানে, কটমট করে বলল, কি অদ্ভুত অযৌক্তিক যুক্তি! রূপন্তী প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই তার স্মরণে এলো কলেজের কথা। কলেজে সকলের সম্মুখে তাকে কি অপমানটাই না করলো বিভান! এক অপরিচিত মানুষের ন্যায় আচরণ করলো। উষ্ঠ বাঁকালো মেয়েটা, ভেংচি কেটে বলল, কলেজে অপরিচিতর ন্যায় যে ব্যবহার করলেন, তাতে মনে হয় না কেউ জানতে পারবে আমি আপনার বাড়িতে থাকি বা আপনার পরিচিত। মেয়েটা এখন তার ব্যবহার নিয়ে পিঞ্চ মারছে। কলেজে উপেক্ষা করেছে বলে সুদ নিচ্ছে। দাঁতে দাঁত চাপলো বিভান, কটমট করে বলল, তুমি কি একটু বেশি কথা বলছো না? রূপন্তী খুব একটা পাত্তা দিল না বিভানের কথায়। একটু এগিয়ে গিয়ে সে দাঁড়ালো ছেলেটার মুখোমুখি, আগ্রহী হয়ে শুধালো, আচ্ছা, আপনি এখনো কেন মাস্টার্সে পড়ছেন? আপনি তো বয়সে আমার বছর 5 বড় ছিলেন। থামলো রূপন্তী, আবার বলল, আচ্ছা, এদেশে বারবার ফেল করলেও তাকে আরো পড়ার সুযোগ দেওয়া হয় না? মানে আপনি আবার স্পেনের আদুভাই হওয়ার পরিকল্পনা করছেন নাকি? বিভান অপমানিত বোধ করলো। তাকে কিনা শেষমেশ এই মেয়ে ফেলটুর ছাত্র বানিয়ে দিল। এত পড়াশোনা করে, এত নাম ডাক কুরানোর পরও এই মেয়ে কিনা তাকে আদু ভাইয়ের সাথে তুলনা করলো। কি আশ্চর্য, কি আশ্চর্য! বিভান ছোট ছোট করে জবাব দিল, আমি কোনো ফেল করিনি। বাবা মার মৃত্যু, দেশ ছেড়ে এদেশে আসা, ডিপ্রেশন কাটিয়ে ওঠা, এখানে ভর্তি হওয়া, সব মিলিয়ে কিছু বছর গ্যাপ চলে গিয়েছে। ও, রূপন্তী ঠোঁট গোল করে উত্তরটা দিতে পা বাড়ালো নিজ কক্ষের পানে। তবে 2 কদম এগিয়ে যেতেই আবার থেমে গেল মেয়েটা। পেছন ঘুরে তাকালো বিভানের পানে, ম্লান কণ্ঠে বলল, আমি যে আপনার বাড়িতে থাকি কলেজে জানাজানি হবে না। তারপরেও যদি কখনো কেউ জানে, বলে দিবেন আমি আপনার রান্নার লোক, যেভাবে ওই দিন আমাকে বলেছিলেন। তাহলে আর কেউ কিছু মনে করবে না। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়েই রূপন্তী পা ফেলে এগিয়ে গেল নিজ কক্ষের পানে। বিভানের দৃষ্টি শীতল হলো। সে এক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পানে, তবে বলল না কিছুই। রাত্রি গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে ইতিমধ্যে। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে ইতোমধ্যে। রূপন্তীও নিদ্রা দেশে পাড়ি জমিয়েছে। বেশ সময় গড়িয়েছে। আজ প্রথম কলেজ, প্রথম কাজে যাওয়া, তার উপর পায়ে ব্যথা, সব মিলিয়ে শরীরটা ক্লান্ত ছিল বেশ। তাই আর বেশি রাত না করে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি। কিন্তু রাত্রি এক্ষণে চারদিকে এক শীতল নীরবতার মধ্যেই মেয়েটা হঠাৎ অনুভব করলো তার পায়ে শীতল কিছুর স্পর্শ। গভীর ঘুমে থাকার দরুন স্পর্শ প্রথমে ততটা তাকে কাবু করতে সক্ষম হলো না। মস্তিষ্ক তাকে বার্তা পাঠালেও ঘুম পরীরা চোখ মেলতে দিচ্ছিল না কিছুতেই। কিন্তু এ কি ভয়ঙ্কর কাণ্ড কারখানায়! সময়ের সাথে সাথে সে শীতল স্পর্শের তাণ্ডব যে বাড়ছে, পোড়া পাটা যে জ্বলে উঠছে, ক্ষণে ক্ষণে ব্যথা লাগছে ভীষণ। কিন্তু এ কি ভয়ঙ্কর কাণ্ড কারখানায়! সময়ের সাথে সাথে সে শীতল স্পর্শের তাণ্ডব যে বাড়ছে,
পুরা পাটা যে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে, ব্যথা লাগছে ভীষণ, হৃদস্পন্দন বাড়ছে রূপন্তীর। ভয় হলো ভীষণ। মেয়েটার আর চোখ বন্ধ করে থাকতে পারল না, ধর ফরিয়ে উঠে বসলো বিছানায়। এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো চারপাশে, কই কোথাও কেউ নেই তো। ড্রিম লাইটের আলোয় ফাঁকা কক্ষটাই দৃষ্টিগোচর এই মুহূর্তে। তাহলে এই ফাঁকা কক্ষে পায়ে ওটা কার স্পর্শ ছিল? রূপন্তী পূর্ণ দৃষ্টিতে তাকালো পায়ের পানে। পাটা একটু গুটিয়ে নিয়ে উল্টো পাল্টে দেখলো পুড়ে যাওয়ার স্থানটা কেমন আঠালো আঠালো একটা ভাব পুরো ক্ষতস্থান জুড়ে। মনে হচ্ছে সদ্য কোনো মলম লাগানো হয়েছে। মেয়েটার ভয় বাড়লো আরো। তবে কি সত্যিই কেউ এসেছিল এই কক্ষে? ফট করে সে তাকালো দরজার পানে, কিন্তু না, দরজাটাও তো ভিতর থেকে বন্ধ। বন্ধ দরজা থেকে কেউ ভিতরে কিভাবে আসবে? তাহলে কে তার পায়ে মলম লাগালো? ভূতের কাজ নয় তো? রূপন্তী ভেংচি কাটলো মনে মনে। কোনো ভূতের আবার এত দয়ার শরীর যে রাতের আধারে তার পায়ের পোড়া স্থানে এসে মলম লাগিয়ে দিয়ে যাবে? হয়তো নিজেই ঘুমানোর আগে যে মলমটা লাগিয়েছিল সেটাই এখনো আঠালো হয়ে আছে। মেয়েটা পাশ ফিরে তাকালো বিছানার পাশে রাখা ছোট টেবিলটার উপর থেকে হাতে তুলে নিল পানির জগটা। গ্লাসে পানি ঢালতে ঢালতে হঠাৎ খেয়াল করলো বারান্দার দরজাটা খোলা। বাইর থেকে মৃদু বাতাসে উঠছে দরজায় লাগানো পর্দাগুলো। রূপন্তী ভ্রু কুঁচকালো। তার স্পষ্ট স্মরণে আছে সে ঘুমানোর আগে সব দরজা জানালা লাগিয়ে ঘুমিয়েছে। তাহলে এটা খোলা কিভাবে রইল? সত্যি সত্যি ভূতের কার্যকলাপ শুরু হয়নি তো? এ বাড়িতে থাকে শুধুমাত্র বিমান এবং সে। বিভানের তো আর মরে গেলেও এ কক্ষে ঢুকবে না। তাহলে কে? রূপন্তী ভয়ে কেঁপে উঠতে গিয়েও নিজেকে দমনের চেষ্টা করলো। ভূত বলতে কিছু নেই। পৃথিবী এত এগিয়ে গেছে, এত আধুনিকতার ছেয়ে গেছে, অথচ সে কিনা এখনো সেই ভূতে বিশ্বাস নিয়ে বসে রয়েছে। হবে হয়তো রাতে সেই দরজা ভালোভাবে লাগায়নি, পরে বাতাস এসে পুরোপুরি খুলে দিয়েছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। নিজ মনে এমন হাজারটা চিন্তা ভাবনা করতে একটু শান্ত হলো রূপন্তী। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে পানি খেলো গ্লাস থেকে, অতপর শুয়ে পড়লে আবারও। চেষ্টা করলো আবার একটু ঘুমানোর। রাতের আধার কাটিয়ে সুন্দর স্নিগ্ধ এক ভোরের দেখা মিলেছে। রাত্রিকালে নিস্তব্ধ জনমানবহীন শহরটা ভরে উঠেছে জনমানবের। রূপন্তী গতকালের নেই আজও কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। শরীরে তার সবুজ রঙা একখানা থ্রি পিস আর চুলে লম্বা বিনুনি। মুখে সাজগোজের প্রলেপ নেই তেমন। এখনো তার আপাদ মস্তক বাঙালিয়ানায় ঢাকা। এদেশে মেয়েটা এলো তো কয়েকদিন, এর মধ্যে বাঙালি খোলস ছেড়ে সে বিদেশি ভং ধরতে পারেনি এখনো। মেয়েটা নিজের কাঁধ ব্যাগটা টেনে নিল আর একটু। কলেজ গেট থেকে ঢুকে 2 কদম এগুতেই কিছু ছেলে মেয়ে এসে পথ আগলে দাঁড়ালো তার। হক চকালো রূপন্তী। মাথা তুলে তাকাতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো কিছু বিদেশি তরুণ তরুণী। অতি আধুনিক পোশাকে তাদের দেহ ঢাকা। অবশ্য ঢাকা বললে ভুল হবে, বলা যেতে পারে পোশাক পরিহিত অবস্থাতেও এদের দেহ ফাঁকা। কিন্তু এরা আবার এভাবে পথ আটকালো কেন? মেয়েটা মুখ খুলে কিছু বলবে তার আগেই এক বিদেশি তরুণ প্রশ্ন করলো, তুমি কি ভিনদেশী? পাশ থেকেই অন্য আরেক তরুণী এ কথারই রেশ টেনে সাথে সাথেই বলল, তেমনই তো মনে হচ্ছে। দেখছিস না এর গায়ের রং কেমন চাপা? আমাদের এনে শ্বেতবর্ণধারী না? অন্য তরুণীরা হেসে উঠল ওই 2 তরুণীর বাক্যে। ভ্রু কুঁচকালো রূপন্তী। এরা যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে তার নিকট আসেনি তা বুঝলো বেশ ভালোভাবেই। ভালো উদ্দেশ্য নিয়ে এলে প্রশ্নটা শুধুমাত্র তুমি কি বিদেশি এখানেই থেমে থাকতো। তারপরে গায়ের রং নিয়ে বৈষম্যমূলক কোনো প্রশ্ন আসতো না বা হাসাহাসি হতো না। আচ্ছা, এরা আবার ওই র্যাগিং ট্যাগিং করতে আসেনি তো?
রূপন্তী শুনেছে এসব দেশের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে এসব র্যাগিং এর দেখা মিলে বেশ। ক্ষমতাধর ধনী গৃহের বখে যাওয়া ছেলে মেয়েরাই এই ধরনের কর্মকাণ্ড করে। কখনো সখনো এই র্যাগিং এর চক্করে বিভিন্ন শিক্ষার্থীদের কেরিয়ার নষ্ট হয়, এমনকি জীবন নাশেরও সম্ভাবনা থাকে। রূপন্তীর ভাবনার মধ্যেই একটা মেয়ে গিয়ে ধরলো তার পিঠে ফেলে রাখা বিনুনিটা, বেশ রসিয়ে রসিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ লম্বা তো। এত লম্বা চুল দিয়ে কি করবে? আমাদের মতো ছোট করে ফেলো। কথাটা বলতে বলতে বিনুনিটা ধরে জোরে টান মারলো। রূপন্তীর মাথায় চোখ মুখ খিচিয়ে নিল, হাত বাড়িয়ে ধরলো বিনুনিটা, কণ্ঠে ধ্বনি তুলে বলল। আহ, ব্যথা লাগছে। মেয়েটা আরো জোরে টেনে ধরলো রূপন্তীর চুলে গাঁথা বিনুনি, শক্ত কণ্ঠে বলল, লাগবেই তো, আমাদের এত লম্বা চুল দেখিসনি তো, সুতরাং চুল কেটে ফেল, নয়তো আরও বেশি ব্যথা পাবে। ওই তরুণী থামলো। পরপর আরেকজন তরুণী এগিয়ে এলো রূপন্তীর পানে, তার ওড়নার একাংশ টেনে নিয়ে বলল, এ আবার কেমন পোশাক, কেমন পুতুল পুতুল লাগছে। এসব পোশাক আমাদের কলেজে চলবে না, আগামীকাল থেকে আমাদের পোশাক এনে পোশাক পরে আসবি। ছেলে মেয়েগুলোর কথোপকথনের মধ্যে হঠাৎ করেই তাদের পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এক পুরুষালী কণ্ঠধারী বলল। এখানে কি হচ্ছে? আকস্মিক কারো কণ্ঠ শ্রবণে সেদিকে ফিরে তাকালো সকলে। দেখতে পেল বিভান, ইমাদ এবং জ্যাক। কলেজের জনপ্রিয় তিনজন যুবককে অবলোকনে সবাই চুপসে গেল তৎক্ষণাৎ। রূপন্তীর চুল এবং জামা ছেড়ে পিছিয়ে গেল। রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল। বিভান বাড়িতে হাজার অপমান করলেও এখানে হয়তো তাকে বাঁচাবে, অন্ততপক্ষে পরিচিত হিসেবে তাকে একটু হলেও সমর্থন করবে। কিন্তু না, বিভান কিছুই বলল না। তবে এগিয়ে এলো ইমাদ। একটু আগের বাক্যটাও সেই বলেছিল। ইমাদ একবার চোখ বুলিয়ে নিল সকলের পানে, অতঃপর আবারও জিজ্ঞেস করলো, কি হচ্ছিল এখানে? এতক্ষণ রূপন্তীকে বিরক্ত করা তরুণ তরুণীদের চোখে মুখে কিঞ্চিত ভয়ের আশা ফুটে উঠল। নিজেদের বাঁচাতে একজন বলল, কিছু না, মেয়েটা নতুন এসেছে আমাদের কলেজে, তার উপর ভিনদেশি, তাই একটু পরিচিত হচ্ছিলাম আর কি। ইমাদ এবার ঘাড় ঘুরিয়ে তাকালো রূপন্তীর পানে। বেচারা থমকে গেল মুহূর্তেই। হৃদস্পন্দন আগের তুলনায় গাঢ়। দৃষ্টিতে ভর করলো তার এক রাস শীতলতা। এ তো এক বাঙালি কন্যা। ছোটখাটো দেহি শ্যামবর্ণা শরীরে নজর কাড়া এক মাধুর্য এই কন্যার চেহারায়। কে এই কন্যা? আগে তো দেখিনি, তবে এইটুকু বেশ বুঝলো, এই বিদেশি তরুণ তরুণীরা এতক্ষণ বিরক্ত করেছিল মেয়েটাকে। ইমাদ রূপন্তীর থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো ওই ছেলে মেয়েগুলোর পানে, কপালের ভাঁজ ফেলে বলল, পরিচিত হওয়া আর বিরক্ত করার মধ্যে পার্থক্য কি আমি বুঝি না নাকি? তোরা আবার নতুন শিক্ষার্থীদের সাথে র্যাগিং শুরু করেছিস? তোদের বারণ করা হয়েছিল না এসব করতে? সবাই চুপ করে রইলেও রূপন্তীর চুল ধরে টানাটানি করা মেয়েটা এগিয়ে মুখ খুলল, মিনমিনে কণ্ঠে বলল, সত্যি আমরা পরিচিত হচ্ছিলাম, কোনো র্যাগিং ট্যাগিং করিনি। ইমাদের দৃষ্টি তীক্ষ্ণ হলো, উষ্ঠদয় ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্য। তবে কণ্ঠ বেয়ে কোনো ধ্বনি বের হওয়ার আগেই তার পানে এগিয়ে গেল বিভান। ছেলে মেয়েগুলোর পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ক্যারি অন। যতটুকু পরিচিত হওয়া বাকি ছিল হয় না। ইমাদ চমকালো। এখানে যে এই বাঙালি মেয়েটাকে বিরক্ত করা হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। বিভান তো এই কলেজে র্যাগিং, বিরক্ত করা এসবের পরিপন্থী ছিল, আর আজ নিজেই বলছে ক্যারি অন। আশ্চর্য, ছেলেটার মাথাটা তা খারাপ হলো নাকি? ইমাদ তাকালো বিভানের পানে, অবাক কণ্ঠে বলল, বিভান তুই? এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল বিভান। জ্যাককে নিয়ে সম্মুখ পানে পা বাড়াতে বাড়াতে বলল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলো এখান থেকে। ইমাদ একবার তাকালো রূপন্তীর পানে, অতঃপর বিভানের পিছু ছুটতে ছুটতে বলল, এটা কি করলি তুই বিভান? ওখানে যে কোনো পরিচয় পর্ব চলছে না, উল্টো ওরা সবাই মিলে মেয়েটাকে বিরক্ত করছে, তা সবাই বুঝতে পারছে, অথচ তুই বুঝতে পারছিস না। বিভান কানে নিল না ইমাদের কথা।
উত্তর দিল না কোনো প্রশ্নের, বরং হাঁটতে হাঁটতে বলল, ছেলে মেয়েগুলো কোন বর্ষের? আমাদের বর্ষের। খোঁজ নে ওদের। নারী নক্ষত্র, বাবা মা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এমনকি কোন বারে এতে যাতায়াত, সব খবর নেই। জ্যাক কিঞ্চিত অবাক হলো বিভানের কথায়। এসব পাতি ছাত্রছাত্রীদের খোঁজখবর নিয়ে এর কাজ কি? কিছুটা অবাক সুরেই সে ইংরেজি বাক্যে প্রশ্ন করল। কেন, এদের খোঁজ নিয়ে কি করবি? বিভান হাঁটা থামিয়ে দিল। জ্যাকের পানে দৃষ্টি দিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, প্রয়োজন আছে আমার। জ্যাকের পানে দৃষ্টি দিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল। বিভান চলে যেতেই চোখ দুটো ছলমল করে উঠল রূপন্তীর। যতই তার সাথে শত্রুতা থাকুক, লোকটা এভাবে তাকে বিপদের মধ্যে ছেড়ে যেতে পারলো? যেখানে ওই ইমাদ নামক ছেলেটা বুঝলো এখানে এই বিদেশি ছেলে মেয়েগুলো মিলে তাকে বিরক্ত করছে, অথচ বিভান বুঝলো না, নাকি বুঝেও চুপ করেছিল। রূপন্তীর ভাবনার মধ্যেই আবারও ওই আগের মেয়েটা গিয়ে বিনুনি টেনে ধরলো তার। কণ্ঠে হাসি বজায় রেখে বলল, কাল থেকে চুল কেটে আসবি, নয়তো আমরাই তোর চুল কেটে দেব একদম গোড়া থেকে। শেষের কথাটা একটু টেনে টেনে বলল মেয়েটা। রূপন্তী এ পর্যায়ে আর চুপ রইল না। সে যতটা চুপ থাকবে এরা তাকে ততটাই দুর্বল ভাববে। এ দুনিয়ায় দুর্বলদেরই আক্রমণ এবং অপমান করা হয় অধিক। সবলদের পানে চোখ তুলে তাকানোরও সাহস পায় না কেউ। তাছাড়া এখানে নিজেরটা নিজেরই দেখতে হবে। এটা তার দেশ নয়। এখানে তার কেউ নেই যে তাকে দেখবে বা তার হয়ে প্রতিবাদ করবে, তাকে বাঁচাবে। এখানে নিজেকে নিজেই বাঁচাতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে, নয়তো এই দূর দেশে অপরিচিতদের ভিড়ে টিকে থাকা সম্ভব হবে না। রূপন্তী সময় নিল একটু। নিজেকে ধাতস্থ করে মেয়েটির হাত থেকে নিজের বিনুনিটা টেনে নিল। শক্ত কণ্ঠে বলল, আসিস আমার চুল কাটতে, তোদের প্রত্যেকটা চুল কামিয়ে মাথায় আলকাতটা ঘষে দেব। যত সব ধনী বাপ মায়ের বিগড়ে যাওয়া অসভ্য ছেলে পেলে। হঠাৎ রূপন্তীর এমন ভুল বদলে চমকালো ছেলে মেয়েগুলো। সাথে তার বিনুনি ধরে টানা হেঁচড়া করা মেয়েটা চটল পূর্বের তুলনায়। তেরে এসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে কথা বলিস? জানিস আমরা কে, কি করতে পারি আমরা তোর? রূপন্তী গায়ে মাখল না এ হুমকি, বরং সাহস নিয়ে বলল, তোদের নয় ধনী ঘরের বিগড়ে যাওয়া ছেলে মেয়েরা আর কি বা করতে পারবি শুনি? খুব বেশি হলে এখানে ওখানে ধূমপান, রাতের আধারে এখানে ওখানে মাদক সেবনে নেশাক্ত হয়ে পড়ে থাকা, বাড়ি গিয়ে বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন কুকর্মে লিপ্ত হওয়া, আর দিনের আলোয় দুর্বলদের উত্ত্যক্তকরণ। মাথায় রাখিস, আমি দুর্বল নই। আমার পানে আঙুল তুললে সে আঙুল আমি ভেঙে গুঁড়িয়ে দিতে জানি। থামল রূপন্তী। সকলকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে শাসিয়েই বলল, সাহসটা আমার বরাবরই একটু বেশি, নয়তো একা একা নিজের দেশ ছেড়ে দূর দেশে পাড়ি জমাতাম না। সুতরাং আমার সাথে লাগতে আসার পূর্বে নিজেদের কথা চিন্তা করে আসিস। কণ্ঠে তোলা ধ্বনির পরিসমাপ্তি ঘটিয়েই হন হন করে নিজ ক্লাসের পানে হাঁটা ধরল রূপন্তী। তাকে বিরক্ত করা ছেলে মেয়েগুলো খেপে গেলেও ক্লাস শুরু হয়ে যাওয়ার কারণে বলতে পারলো না কিছুই। যে যার ক্লাসে চলে গেল নিজেদের ক্ষোভ নিয়েই। ইদানিং ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শহরের বুকে সহজলভ্য মাদক, সিগারেট, ড্রাগের ভয়ঙ্কর মায়াজালে জড়িয়ে নিচ্ছে নিজেদের। এরা মনে করে এতেই যেন শান্তি, এতেই যেন এদের ক্ষমতা। রাতের আধারে বার, মাদক দ্রব্য সেবন, বিভিন্ন পার্টি, দুর্বলদের জ্বালাতনকেই এরা আধুনিকতা হিসেবে বেছে নিয়েছে। সুখ খুঁজে নিয়েছে এই ভয়ঙ্করের মাঝেই। কিন্তু মূলত এতেই কি শান্তি, নাকি এই জীবনের ধ্বংসের শুরু? আজকাল শুধু বিদেশি নয়, বাংলাদেশেও এই অপসংস্কৃতি ঢুকে পড়েছে। বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ছেলে মেয়েদের গ্রাম থেকে শহরে পাঠায় পড়াশোনার তাগিদে, যাতে ছেলে মেয়েগুলো একটু মানুষের মতো মানুষ হয়ে ওঠে। অথচ অনেক ছেলে মেয়েরাই শহরে এসে আধুনিকতার নামে একটা বাদর হয়ে ওঠে। রাতের আধারে তারা বার, মাদক, আখড়ার বাসিন্দা হয়ে ওঠে।
কেউ কেউ আবার সুখ খুঁজতে গিয়ে আবাসিক হোটেলগুলো প্রতিটা পল্লীগুলোতে হানা দেয়। অথচ দেশের চিত্র এমনটা হওয়ার কথা ছিল না। সঠিক শিক্ষার আওতায় এনে ছেলে মেয়েগুলোকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে একটা সুন্দর সুশীল সমাজ গঠন করার কথা ছিল। অনেকেই বাংলাদেশের এমন চিত্র মেনে নিতে পারবে না। কেউ বললেও হেসে উড়িয়ে দিয়ে বলবে, কিন্তু যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় তবে বাংলাদেশের চিত্রের ভয়াবহতা কম নয়। এদেশের শহরগুলোতে রাতের আধারে রাত পরীরা নামে। বাস স্ট্যান্ড, রাস্তায়, ফ্লাইওভারে, অলিতে গলিতে এদের খুঁজে পাওয়া যায় বিশ্রী সাজ পোশাকে। আবার কিছুদের খুঁজে পাওয়া যায় অলিতে গলিতে নারী পুরুষ একত্রে সিগারেট টানছে, তাস খেলছে, গাঁজা, ড্রাগস কিংবা অন্যান্য মাদক দ্রব্য সেবনে ব্যস্ত। আশ্চর্যের বিষয়, দিনের আলোয় এদের অনেকেই খুঁজে পাওয়া যায় ভার্সিটি পড়ুয়া অথবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুশীল ভদ্র নাগরিক হিসেবে। অথচ এরা যদি এসব পথ বেছে নেয় না নিয়ে সত্যি নিজেদের সুশীল রাখতে ব্যস্ত হতো, আর একটু পরিশ্রম করে টিউশনি করাতো, প্রয়োজনে গার্মেন্টসে চাকরি নিত, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। এসব কুপথে অনেক অর্থ উপার্জনের তুলনায় অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করা বোধহয় উত্তম। নিজের মনে নানান কথা ভাবতে ভাবতেই চাপা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো রূপন্তীর। দাঁড়ালো সে নিজ শ্রেণীকক্ষের সম্মুখে। ইতিমধ্যে মধ্যবয়স্ক অধ্যাপক ঢুকছেন শ্রেণীতে। রূপন্তী তাকালো তার পানে, নম্র কণ্ঠে শুধালো, আসতে পারি স্যার? সময় গড়িয়েছে কিঞ্চিত। বিভানদের ক্লাস শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। এই ক্লাসে রূপন্তীর পেছনে লাগা সে ছেলে মেয়েগুলোও রয়েছে, তবে তারা শুধুমাত্র নামেই এই ক্লাসে রয়েছে। একদম শেষের দিকে বসে পড়া রেখে নিজেদের ইচ্ছে মতো শুয়ে বসে রয়েছে তারা। সকলের ক্লাস চলাকালীন সময়ে একজন মধ্যবয়স্ক লোক এসে ঢুকলেন শ্রেণীকক্ষে। কর্তব্যরত অধ্যাপককে ডেকে নিয়ে তার সাথে আলোচনা করলেন কিছু একটা নিয়ে, অতঃপর চলে গেলেন তিনি। অধ্যাপক আবার পূর্বের স্থানে এসে দাঁড়িয়ে প্রজেক্টর চালু করলেন। সাথে সাথেই সেখানে ভেসে উঠল তখন রূপন্তীকে অপমান করা ছেলে মেয়েগুলো ছবি। অধ্যাপক বেশ সুন্দরভাবে শ্রেণীকক্ষে থাকা সকলের পানে তাকিয়ে বললেন, সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলেজের বিশৃঙ্খলা সৃষ্টি, র্যাগিং, দুর্বলতাদের উত্ত্যক্তকরণ এবং কলেজের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার দায়ে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী অরণ, মেরি, ক্লারি, ডোনাল্ড, হলি, মেরিকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরও যদি এরা কখনো কোনোভাবে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে কোনো নোটিশ ব্যতীত এদের কলেজ থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হবে। ধন্যবাদ সকলকে। অধ্যাপকের কণ্ঠ নিষ্কৃত বাক্য শ্রবণে চমকালো উপস্থিত সকলে। আবার কেউ কেউ ভীষণ খুশিও হলো। এদের তাণ্ডবে জীবনটা এতদিন উষ্ঠাগত হয়ে উঠেছিল সবার। এখানে র্যাগিং, ওখানে মারামারি, ওখানে সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ যেন এদের প্রতিদিনের কর্ম ছিল। কিন্তু ধনী পরিবারের সন্তান এবং কলেজে এদের বেশ দাপট থাকায় বলতে পারছিল না কেউ কিছু। যতদূর শোনা যায় এদের প্রভাবশালী পরিবার থেকে প্রতি বছর কলেজ তহবিলে বেশ মোটা অঙ্কের অর্থ অনুদান হিসেবে দেওয়া হতো। তাই এদের এত ক্ষমতা ছিল এবং কলেজ কর্তৃপক্ষও কিছু বলতে পারতো না। তবে এখন এদের পিছনে লাগলো কে? এত কার ক্ষমতা? শ্রেণীকক্ষে উপস্থিত অন্য সকলের ন্যায় চমকালো অ্যারন, বেবি, ক্লোরি, ডোনাল্ড, হলি, মেরি। হঠাৎ তাদের নামে এমন নোটিশ এলো কেন? নিশ্চয়ই কেউ তাদের নামে নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের নিকট, নয়তো এমনটা হওয়ার কথা নয়। কে তাদের বিরুদ্ধে নালিশ জানালো? এত বছর তো তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। একমাত্র বিভান এবং তার দল ব্যতীত সবাই মিইয়েছিল তাদের ভয়ে। তবে আজ হুট করে কার মুখ খুলল? ক্লাস শুরুর আগে আগে যে মেয়েটাকে তারা উত্ত্যক্ত করেছিল সেই মেয়েটা নয়তো? যদি সে হয়েও থাকে তবে কে ওই মেয়ে?
তার কি এত ক্ষমতা যে তার একটা নালিশে ক্লাস পর্যন্ত নোটিশ চলে আসবে, তাও প্রত্যেকের ছবি দেখিয়ে জনসম্মুখে? এর আগে তো এমন কখনো হয়নি। কলেজ কর্তৃপক্ষের নিকট কোনো ছাত্রছাত্রীদের নামে নালিশ পড়লেও তাকে প্রধান অধ্যক্ষের কক্ষে ডাকা হয় প্রথমে, সেখানে তাদের হুঁশিয়ারি প্রদান করে ছেড়ে দেওয়া হয়। এভাবে জনসম্মুখে ছবি দেখি অপমান করা হয় না, তাহলে তাদের এত অপমান কেন করা হলো? তীব্র ক্রোধ নিয়ে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো অ্যারন, বেরি, ক্লোরি, ডোনাল্ড, হলি এবং মেরি। শ্রেণীকক্ষে উপস্থিত অধ্যক্ষকে উপেক্ষা করেই বই খাতা নিয়ে একে একে বেরিয়ে গেল সকলে। আজই তাদের পরিবারকে বলবে কলেজে অর্থ অনুদান বন্ধ করতে, আর ওই মেয়েটাকেও দেখে নিবে সবাই মিলে। কত বড় তার ক্ষমতা, তারও একটা হিসেব নিতে হবে। সময় এখন প্রায় সন্ধ্যা। সূর্যটা আকাশের এক কোণে প্রস্থান ঘটিয়ে রক্তিম বর্ণ ধারণ করে জানা দিচ্ছে নিজের বিদায়ের। বিভান গাড়ি নিয়ে সেই বিকাল থেকে দাঁড়িয়ে রয়েছে একটা কফি শপের সম্মুখে। লোক লাগিয়ে যতটা সংবাদ পেয়েছে এই কফি শপেই পার্ট টাইম জব নিয়েছে রূপন্তী। বিভান অনেকবার ভেবেছিল এখানে আসবে না করে কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে দমাতে পারল না। সেই পড়ল এখানে এসে আবার সেই বিকাল থেকে ভেবেই যাচ্ছে সে ভিতরে যাবে না। কেন যাবে সে ভিতরে? রূপন্তী তার কে হয়? শত্রুর মেয়ে ব্যতীত আর কিছুই নয়। তবু শেষ পর্যন্ত নিজের মনকে দমাতে পারল না বিভান। শত্রুর মেয়েকে দেখার জন্যই সে কোনো অবস্থানে কাজ করছে। কিভাবে কাজ করছে, সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠল মেয়েটা। এদেশে নতুন, এখানকার হালচাল বোঝে না কিছুই। কোনো পুরুষ যদি মেয়েটাকে খারাপ ইঙ্গিত করে তখন বিভানের কলিজা কেঁপে উঠল। এ অনুভূতির মানে সে জানে না, আর না জানার চেষ্টা করলো। বরং নিজের সকল চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল গাড়ি থেকে। কয়েক কদম এগিয়ে থমকে গেল, আবার পিছিয়ে এসে গাড়ি থেকে একটা মাস্ক নিয়ে জড়ালো মুখে। রূপন্তী যদি তাকে দেখে নেয় একবার নিশ্চয়ই ভেবে নিবে তার পিছু পিছু এখানে এসেছে। বিষয়টা অবশ্যই তার আত্মসম্মানে আঘাত হানবে। ওই শত্রুর ক্ষুব্ধ মেয়েটার সম্মুখে তখন তাকে ছোট হয়ে যেতে হবে। বিভান মুখের মাস্কটা আর একটু টেনে টুনে ঠিক করেই পা রাখলো কফি শপের ভেতরে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে গিয়ে বসলো একটা ফাঁকা টেবিলে। কিন্তু রূপন্তী কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না আশেপাশে কোথাও। বিভানের উকিঝুঁকি মারার মধ্যেই ভিতর থেকে এক মগ কফি হাতে বেরিয়ে এলো রূপন্তী। উষ্টে তার নজর কাড়া হাসি। মেয়েটার পানে তাকিয়ে বিভানের হৃদয়ে ঝড় ওঠার কথা থাকলেও মেজাজ চটল তার। মেয়েটা তার দেহের কাঠামো অনুযায়ী একটা টাইট ফিট টি শার্ট এবং প্যান্ট পরেছে। মাথায় আবার চুলগুলো জুটি করে একটা ক্যাপ পরা। মেয়েটা বাসায় পরে 3 পিস, কলেজে যায় 3 পিস পরে, অথচ এখানে শরীরের মাপের পোশাক পরেছে। সারা বছর এদেশের রাস্তায় ছোটখাটো পোশাক পরিহিত নারীদের দেখে দেখে অভ্যস্ত হওয়া বিভানের এই মুহূর্তে রূপন্তীর দেহে শুধুমাত্র টি শার্ট আর প্যান্ট পরতে দেখে রাগ লাগছে। বিভান আশেপাশে তাকালো, কত পুরুষ এখানে। হুট করেই ছেলেটার মেজাজের পারদ যেন ধপ ধপ করে বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে চেপে দাঁড়িয়ে পড়ল সে। গভীর ক্রোধ নিয়ে গিয়ে আকস্মিক চেপে ধরল রূপন্তীর এক হাত। মেয়েটা হক চকালো, তড়িৎ গতিতে চোখ তুলে তাকালো পাশ ফিরে। চোখের সম্মুখে ভেসে উঠল মাস্ক পরিহিত লম্বা চওড়া বলিষ্ঠ এক যুবক। ঘটনার আকস্মিকতায় রূপন্তী চিনতে পারল না এ যুবককে। কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনি কে? আর এভাবে আমার হাতে বাত ধরেছেন কেন? বিভান জবাব দিল না। মেয়েটাকে টেনে নিয়ে বেরিয়ে গেল কফি শপ থেকে। রূপন্তীর মেজাজ বিগড়ালো এ পর্যায়ে। কোথাকার কোন পুরুষ এসে তার হাত ধরে টানাটানি লাগিয়েছে? সবচেয়ে বড় কথা, একে তার হাত ধরার সাহস কে দিয়েছে? বিদেশের মাটিতে থাকতে থাকতে কি ভদ্রতা জ্ঞানটুকু খুঁড়িয়ে বসেছে নাকি? রূপন্তী ছিটা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল বিভানের হাতের বাঁধন থেকে। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলল, এভাবে হাত ধরে টানটানি করছেন কেন? আশ্চর্য তো।
বিভান রক্ত চক্ষু নিয়ে আবারও একবার চোখ বুলালো রূপন্তীর পা থেকে মাথা অবধি, দাঁতে দাঁত পিষে বলল, আসলে আশ্চর্য, তোমাকে দেখে আমি দিন দিন আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছি। পরিচিত কণ্ঠস্বর চমকালো রূপন্তী। এ তো বিভানের কণ্ঠস্বর, কিন্তু এ লোক এখানে কেন? নাকি সে ভুল ভাবছে? বিষয়টাকে নিশ্চিত হতে রূপন্তী তৎক্ষণাৎ হাত বাড়ল বিভানের মুখ পানে। কিছু বুঝে ওঠার আগেই টেনে নামিয়ে দিল তার মুখের মাস্কটা। এ তো সত্যিই বিভান। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল রূপন্তীর। অবাক কণ্ঠে বলল, আপনি এখানে কেন? কিছুটা অপ্রস্তুত হয়ে হলো বিভান। এ প্রশ্নের কি উত্তর দিবে সে? এখন যদি সে সত্যি কথা বলে দেয় যে রূপন্তীর পিছু নিয়ে তার কর্ম পর্যবেক্ষণ করতে এসেছে, তবে মেয়েটা নিশ্চয়ই হাসবে তার উপর, মনে মনে নিজেকে বড় ভাবতে শুরু করবে। তাছাড়া সত্যি কথাটা তার ইগোতেও কিঞ্চিত নিচু করবে। বিভান আশেপাশে দৃষ্টি ঘুরালো, গম্ভীর স্বরে বলল, কফি খেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তোমাকে পেলাম, আর পোশাকের যা স্ত্রী দেখলাম তাতে আশ্চর্য হয়ে গেছে। রূপন্তী ভ্রু কুঁচকালো, মাথা নুইয়ে দৃষ্টিপাত করলো পোশাকের পানে। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। না, কোনো সমস্যা তো নেই, সব ঠিকঠাকই তো আছে। তাহলে এই লোক তার পোশাক দেখে কেন আশ্চর্য হলো? মেয়েটা কিছুটা আগ্রহী হয়েই শুধালো, আমার পোশাক তো ঠিকই আছে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? পুরনো ক্রোধ নড়ে চড়ে উঠল বিভানের ভিতরে। রক্ত চক্ষু নিয়ে তাকালো সে রূপন্তীর পানে, কটমট করে বলল,